বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কি বলেছে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্বাচনকে কেন্দ্র করে? আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা দেখেছেন যে আমাদেরকে সমর্থন জানানো শুরু হয়ে গিয়েছে, এই করেছে সেই করেছে। আমি বুঝিও না যে এরা কি বাংলাদেশের নির্বাচনের যারা যারা বিবৃতি দিচ্ছে এই সব বিবৃতিগুলো কি এই পাশের রাষ্ট্রের বিবৃতির মতো মনে করছে, নাকি এরা নিজেরাও পড়তে পারছে না বা এরা ট্রান্সলেট করতে চায়? আমেরিকা স্যাংশন দিবেই। এখন আপনি বলতে পারেন যে আমেরিকার স্যাংশন এখনো কেন দিচ্ছে না? ধৈর্য হারা হলে তো হবে। যুক্তরাষ্ট্র যদি চায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, চায় কিনা সেটা হচ্ছে কথা। নির্বাচনের পরপর তারা তাদের নির্বাচনে তাদের যেই পর্যবেক্ষণ সেটা তারা জানিয়েছে, নির্বাচনটা সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন সুষ্ঠু হয়নি কথাটি জানিয়েছেন যুক্তরাষ্ট্র। তাহলে কি যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্যাংশন দিতে যাচ্ছে? কঠিন বিপদে পড়তে যাচ্ছে কি সরকার? প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু এরপরে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আর এই ভিডিওটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক, সেটিও শেয়ার করব। সাংবাদিক ইলিয়াস হোসেন বিস্তারিত কিছু কথা বলেছে যে যুক্তরাষ্ট্র যে আসলে এখন পর্যন্ত চুপ আছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা তো শুধু জানিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি, কি করতে যাচ্ছে হয়তো তার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন। এবং আমেরিকা স্যাংশন দিবেই, এটাই বাস্তবতা, কথাটি বলছেন বোরহান মাহমুদ। মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে কি বলা হচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, চলুন শুনে আসি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় হতাশাও প্রকাশ করেছে, উদ্বেগ জানিয়েছে বিরোধী দলের সদস্যদের আটকের ঘটনায়ও। একই সঙ্গে সব পক্ষকে নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহারের আহ্বানও জানায় ইউরোপের 27 দেশের এই জোট। গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিষয়টিতে আলোকপাত করে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। ইইউ এর বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলি প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সম্মতিকে স্বাগত জানায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার একই চেতনায় আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন নির্বাচনের অনিয়ম যেসব অভিযোগ উঠেছে সেগুলো যেন সময় মতো এবং পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে। নির্বাচনকালীন সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে তার নিন্দা জানিয়ে নির্বাচন পরবর্তী সময়ে যেন আর সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে সবাইকে এই পথ থেকে বিরত থাকার আহ্বান জানায় ইইউ। বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে ইইউ সম্মান করে এবং সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করে। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের আটকের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইইউ সকল পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের নিশ্চয়তা সহ শান্তিপূর্ণ সংলাপের বিষয়টিকে জোরালোভাবে উৎসাহিত করে থাকে। গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো কোনো রকম নিয়ন্ত্রণ ও প্রতিশোধ পরায়ণতার ভয় ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারে এমনটা নিশ্চিত করাও জরুরি বলে জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানানো হয় ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে। এতে বলা হয়, জিএসপি প্লাস অগ্রাধিকারমূলক বাণিজ্য স্কিম সহ বাংলাদেশের অন্যান্য সম্ভাব্য সুবিধার বিষয়ে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ককে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বেশ কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা ছিল উল্লেখযোগ্য ঘটনা। শুনলেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে কি, সেগুলো আপনারা শুনলেন, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। তো এই বিষয়টি নিয়ে মূলত মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। চলুন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো শুনে আসি। ইউরোপীয় ইউনিয়ন ইইউ কি বলেছে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্বাচনকে কেন্দ্র করে? আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা দেখেছেন যে আমাদেরকে সমর্থন জানানো শুরু হয়ে গিয়েছে, এই করেছে সেই করেছে। আমি বুঝিও না যে এরা কি বাংলাদেশের নির্বাচনের যারা যারা বিবৃতি দিচ্ছে এই সব বিবৃতিগুলো কি এই পাশের রাষ্ট্রের বিবৃতির মতো মনে করছে, নাকি এরা নিজেরাও পড়তে পারছে না বা এরা ট্রান্সলেট করতে জানে না? বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা স্পষ্ট বলেছেন, ভোটে অনিয়ম তদন্ত ও সংলাপ চায় ইইউ। আপনারা জানেন যে বিশ্বের বড় বড় পরাশক্তি যারা, তারা আপনি আমি যেভাবে কথা বলছি ওয়ান টু ওয়ান, কিংবা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশকে নিয়ে যেভাবে টক শো, ময়দানে কিংবা জনসভায় কিংবা যে কোনো আলোচনায় যে স্পিডে কথা বলবো, এই কথাটা কখনোই কোনো পরাশক্তি আমাকে নিয়ে বলবে না। যখন বলবে সেটাকেও তারা খুব একটা ল্যাঙ্গুয়েজটাকে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে বলবে। দেখেন, তারা ইউরোপীয় ইউনিয়ন বলেছেন যে ভোটে অনিয়ম তদন্ত ও সংলাপ চায় ইইউ।
আজকের যে ভোট হয়েছে এই ভোটটা সম্পূর্ণ অনিয়মের ভোট হয়েছে। এই অনিয়মের যেমন তারা তদন্ত চায়, পাশাপাশি এই সংলাপ চায়। সংলাপ কেন? সংলাপ বিকজ অফ আপনার ইলেকশন হয়নি, ইলেকশন করতে হবে, নতুন ভালো ইলেকশন করতে হবে। আজকে দেখেন বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন। আমরা তো একই কথা বলেছি। শেখ হাসিনা কিসের নির্বাচন করেছে বলেন? সংসদে এখন পর্যন্ত আমি কথা বলছি বিরোধী দল নাই, আজ অবধি পর্যন্ত বিরোধী দল নাই। কে হবে স্পিকার জানে না, সংসদ সদস্য জানে না, আইনমন্ত্রী জানে না, ওবায়দুল কাদের জানে না, স্বয়ং শেখ হাসিনা জানে না। এখন স্বতন্ত্রের মধ্যেও কেউ কেউ লাভ দিয়ে উঠে বলতেছে আমি বিরোধী দল হবো, জাতীয় পার্টি বলতেছে আমি বিরোধী দল হবো, আবার তারাই বলছে সংসদীয় পদ্ধতির নিয়মে 25টার মতো সিট দরকার, এই দরকার সেই দরকার। কে কোত্থেকে কি হবে কেউ জানে না। একমাত্র একটা জিনিস সবাই জানে, শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এই জিনিসটার কোনো আইন লাগে না, সেটা নির্বাচনের আগেই সবাই জেনে গিয়েছে। তাহলে তারদা যেটা বলছে যে সব দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পক্ষ থেকে 27টি দেশের এই জোটের হাই রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান। ভোটে অনিয়মের যেসব খবর বেরিয়েছে তার সময়োচিত পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন গত রোববার বাংলাদেশের অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল নোটে নিয়েছে, নোট করেছে। এটাকে ফলাফলটা তারা দেখেছে, মানে দেখছে। এই নোটে নিয়েছে মিনস এটাকে অ্যাকসেপ্ট করেছে, নো। এই জিনিসটাই আমাদের সমস্যা, যে বাংলাদেশের নিউজ পেপারগুলো সঠিকভাবে তদন্তও দেয় না। আমরা তাও ভাগ্যিস যে দুই একটা পত্রিকায় পাচ্ছি, যেমন মানব জমিন, তাও তো আপনারা দেখেছেন যে পত্রিকাটির অনলাইন বন্ধ, বিভিন্ন জায়গা বন্ধ। তারা কিন্তু এখানে কোনোভাবে করছে না, মানে কিছুটা নিউজ প্রকাশ করছে, তারা চেষ্টা করছে সত্যটা প্রকাশ করার জন্য সাম্প্রতিক সময়ে। কিন্তু বাকি পত্রিকাগুলোতে আমরা দেখবো যে ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন, এভাবে বিবৃতি হয়তো তারা দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে তারা বলেছেন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন অভিন্ন 3 মূল্যবোধের উপর ইউ বাংলাদেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠিত জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই নির্বাচনের প্রধান সব রাজনৈতিক দল অংশ নেয়নি বলে ইউরোপীয় ইউনিয়ন হতাশা ব্যক্ত করেছে। জোসেফ বোরেল বিবৃতিতে বলেন, ইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন ও সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষগুলোর মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছতা, জবাবদিহির চেতনায় আমরা নির্বাচনে অনিয়মের যেসব খবর এসেছে সেগুলো সময়োচিত পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচনকালীন সংগঠিত সমুদায়ে সহিংসতার নিন্দা জানায় ইউ এবং নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতে সপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। এই সময়কাল এবং পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক। ইউ প্রতিনিধি দল বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, শান্তিপূর্ণ সংলাপের যুক্ত হওয়ার জন্য সব অংশীজনকে জোরালোভাবে উৎসাহিত করছে ইউ। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে আমাদের এই নির্বাচনকে বিশ্বের কোনো দেশই তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন হিসেবে অ্যাকসেপ্ট করছে না। প্রিয় দর্শক, দুটি ভিডিও আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো আপনারা শুনলেন। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি যে হয়ে গিয়েছে, এবং কি মন্ত্রী সবাই কিন্তু শপথ গ্রহণ হয়ে গিয়েছে, কে কোথাকার মন্ত্রী হয়েছে বা কোন পদ পেয়েছে সেটাও কিন্তু অবশেষে শেষ হয়ে গিয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কিন্তু 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা হয়তো আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, তো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি, সেটা মানে যুক্তরাষ্ট্র কিন্তু জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমেরিকা কি বাংলাদেশে স্যাংশন দিবে নাকি স্যাংশন দিবে না? প্রিয় দর্শক, চলুন বোরহান মাহমুদের বক্তব্য থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে দেখেন, আমেরিকা স্যাংশন দিবেই। এখন আপনি বলতে পারেন যে আমেরিকা স্যাংশন এখনও কেন দিচ্ছে না? ধৈর্য হারা হলে তো হবে না ভাই, আমেরিকা স্যাংশন দিবেই। কারণ আমেরিকা কি বলেছিলেন আপনারা তো জানেন। বিগত সময় আমেরিকা কি বলছেন? বিগত সময় আমেরিকা বারবার করে একটা কথাই বলছে যে বাংলাদেশে তারা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এটা বলেছিলেন না? এবং অংশগ্রহণমূলক কথাটা কিন্তু তারা অ্যাড করছিল। এবং সেই অংশগ্রহণমূলক কথার উপর ভিত্তি করে কিন্তু শেখ হাসিনা একটা কথা বলছিল গণভবনে, আপনারা তো জানেন। সে বলছিল হ্যাঁ, জনগণ অংশগ্রহণ করলেই সেটা অংশগ্রহণমূলক হয়ে যাবে। কিন্তু অংশগ্রহণমূলক বলতে এটা বোঝায় না। অংশগ্রহণমূলক বলতে বোঝায় যে এখানে সব রাজনৈতিক দল যেখানে অংশগ্রহণ করবে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলে আর কি। তো সেই সংজ্ঞাটা চেঞ্জ করছিল যে জনগণ যদি অংশগ্রহণ করে তাইলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পথে সে ছিল। দেখেন, যখন আপনার সামনে অনেকগুলো অপশন থাকে যে বেঁচে ফেরার, তারপরেও যদি আপনি চেষ্টা করেন যে না আমি ওই পথেই যাব সামান্য সাময়িক সুখের জন্য, তাইলে তো আপনি তো বিপদে পড়বেনই ভাই, এটা তো মাথায় রাখতে হবে। তাকে যখন বারবার করে বলছে যে আমরা ভিসানীতি প্রয়োগ করব, যদি কেউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হইতে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আমেরিকা অ্যাকশন নেবে, সেটা কি ভিসানীতি। ভিসানীতিতে আবার কোন ধরনের? দেখেন, আপনার
কিম জং উনের উত্তর কোরিয়ার কথা তো সবাই জানেন। পৃথিবীতে মনে হয় না এর থেকে বড় স্বৈরাচার আর পৃথিবীতে আছে এখন। স্বৈরাশাসক নাই, এর থেকে বড় নাই। তার দেশে কিন্তু কিছু আইন আছে। এখন আমেরিকা কিন্তু তার দেশে আইনটা ফলো করছিল কিছুটা। এখন আপনি বলতে পারেন যে কি আইন ফলো করছে? ইয়াস, কিছু আইন ফলো করছে। সেটা হচ্ছে, দেখেন, কিম জং উনের ওই উত্তর কোরিয়াতে একটা নিয়ম আছে, যদি কোনো বাবা কোনো অপরাধ করে, বাবা শাস্তি ভোগ করলো, সাপোজ আপনার 50 বছরের সাজা হয়েছে, বাবা 10 বছর পরে মারা গেল, তার সন্তানকে 40 বছর সাজা খাটতে হবে। এটা হচ্ছে কার নিয়ম? এটা হচ্ছে উত্তর কোরিয়ার নিয়ম। এবং দেখা গেল তার বাবাও, মানে সন্তানও 40 বছর সাজা হয়েছে, সে 20 বছর খেটে মারা গেছে, তার সন্তানকে আবার খাটতে হবে। এইভাবে এই নিয়মটা চালু আছে উত্তর কোরিয়াতে। এখন এই স্যাংশন যাতে দিল, আমেরিকা যে ঘোষণাটা করছিল ভিসা নীতি প্রয়োগের ক্ষেত্রে, যদি কেউ এটার আন্ডারে আসে, তার সন্তান এটার আন্ডারে চলে আসবে অটোমেটিক, তার পরিবারের কারো বিষয় হবে না, ডিরেক্ট। তো এখন বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, এটা তো আর কোনো বড় কোনো উদাহরণের প্রয়োজন নাই, এটা তো আপনিই দেখছেন। দেখেন, এই আমি গণভবনকে বলি হচ্ছে মিথ্যার ভবন। আমি আমার পেজে দেখছেন আপনারা সবাই, আমি অ্যাড করছি গণভবন ইজ ইকুয়াল টু মিথ্যা ভবন। আর একটা হচ্ছে সংসদ ভবন, নির্লজ্জ ভবন। কেন বলি এই কথাটা বলতেছি, মিথ্যার ভবন কেন বললাম? দেখেন, গণভবন থেকে এত পরিমাণ মিথ্যা কথা বলা হয়, মানে দেখেন মিথ্যাটাকে তারা শিল্পে পরিণত করছে। আপনি একটা জিনিস, আপনি নিজে কিছু মিথ্যা কথা বলার চেষ্টা করবেন, আপনার বাসায় যান, আপনার এলাকাতে মিথ্যা কথা বলার চেষ্টা করেন, দেখবেন আপনার ফেসে একটা মানে লাজুক অথবা একটা লজ্জার একটা ছাপ থাকবে না? কিন্তু আওয়ামী লীগ এই মিথ্যাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যেখানে তারা মিথ্যা কথা বললেও তাদের ফেসে কখনো এটা ভেসে ওঠে না। তারা মিথ্যা কথা বলতে বলতে, মানে সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, শেষ হয় রাতে ঘুমাইতে যায় মিথ্যা দিয়ে। তো তারা তো মিথ্যাটাকে শিল্পর জায়গায় নিয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। তারা সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। এই যে গণভবন থেকে কি সুন্দর করে বলে যে স্বাধীনতার পর এত সুন্দর নির্বাচন হয় নাই। আমি আপনাকে বলি, যে নির্বাচনে 70 জন মানুষের জীবন যায়, এটাকে আপনি কিভাবে সুন্দর নির্বাচন বলেন? কিভাবে? এই যে নাটক, আপনার চোখে সুন্দর মনে হইতে পারে, বিকজ আপনার তো নির্বাচন করার দরকার। জনগণ আসলো কি না আসলো এটা তো কোনো ম্যাটার করে না। বাংলাদেশের আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, কোন কেন্দ্রে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিল না ভোট কেন্দ্রে? কেন? কারণ তারা জানে কি হবে, এটা তো পূর্ব নির্ধারিত, ঠিক না? এখন এই যে একটা কন্ডিশন, মানে যে একটা কন্ডিশন করে রাখছে, যে সে বোঝাইতেছে যে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আমেরিকা কি বলছে ডিরেক্ট, ভাই এরা পৃথিবীর পরাশক্তি, আপনি তাকে জাতা বলে বুঝ দিতে পারবেন না। হ্যাঁ 14 সালে 18 সালে জাতা বলে বুঝ দিতে পারছে, বিকজ 14 সালে 18 সালে শেখ হাসিনার প্রতি তাদের কোনো, অথবা এই অঞ্চল নিয়ে এতটা মাথা ঘামাঘামি ছিল না। এটা মাথায় রাখতে হবে। আর বাংলাদেশে বর্তমান যে চায়নার যে পরিমাণ আধিপত্য, এটা ছিল না তখন। এই জন্য তারা এটা নিয়ে কোনো কথা বলে না, তারা চাইছিল শেখ হাসিনায় থাক। কিন্তু এই সময় এসে কেন বেঁকে বইছে? কারণ এই সময় এসে দেখছে যে এটা এই দক্ষিণ এশিয়ার জন্য হুমকি স্বরূপ, ঠিক আছে? এই বাংলাদেশে যে পরিমাণ চায়নার একটা আধিপত্য বিস্তার হইতেছে, এইটা তখন তারা কি করলো, যে বাংলাদেশে কিভাবে আঘাত করা যায়, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নাই, গণতন্ত্র গলা টিপে মেরে ফেলছে শেখ হাসিনা, ঠিক আছে? এই যে জিনিসটা, একটা কিভাবে গণতন্ত্র থাকবে আপনার কথা বলার স্বাধীনতা? যে লোকটা নৌকার মনোনয়ন পেয়েছে ইউনিয়ন পর্যায়েও সে সাপোর্ট পায়, ওয়ার্ড পর্যায়ে একটা পৌরসভা ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের যে নেতা সেও ভোট কারচুপি করছে এইভাবে। তো দেখছে যে মানবাধিকার নাই, তখন মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললো, মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে র্যাব চলে আসলো, র্যাবকে স্যাংশন দিল। আজকে দেখেন শেখ হাসিনার জন্য বেনজির কিনা করছে, সে বেনজির কোথায়? বেনজির আহমেদ, তাকে আপনারা কেউ দেখেন? বলেন, 21 সালের ডিসেম্বরের পর থেকে 2 বছর চলে গেল, আপনারা কি কেউ তাকে দেখছেন? বলেন, আপনাদের চোখের সামনে কি সে কখনো আসছে? কেউ দেখছেন কখনো তাকে, যে বেনজির আহমেদ কোথায়, আজিজ সাহেব কোথায়? কেউ দেখছেন? না, আপনাদের চোখে পড়ে নাই। এই শেখ হাসিনাকে ভালো রাখার জন্য এরা এত চেষ্টা করছে। আজকে শেখ হাসিনার জন্য তারা কি বিপদ আছে তারা জানে, কোথায় আছে কি করতেছে না কিছু কেউ জানে না। এই জন্য দেখেন, এই যে শেখ হাসিনাকে একটা মানে পাতানো নির্বাচনে সাহায্য করার জন্য যারা যারা এগিয়ে আসছিলেন, তাদের সবার ভিসা স্যাংশন আসবে, এটা আপনি শিওর থাকেন। কেন? কারণ অলরেডি ঘোষণা করছে আমেরিকা। এখানে দোষ দিতে পারে যে বিরোধী দলের কাকাকে স্যাংশন দেবে? বলেন, বিরোধী দলের নেতাকর্মীগুলো তো সব জেলেই রাখছে, তারা তো রাজপথেই নাই, তারা কিভাবে মানে নির্বাচনে বাধা দিবে? নির্বাচনের দিন তারা নিজেরা মারামারি করে 70 জন মানুষের জীবন গেছে, ভোট চুরি করছে তারা নিজেরা, সুষ্ঠু নির্বাচন হয় নাই, এটা তারাই করছে। স্যাংশন কারা খাবে এখন? অটোমেটিক যেহেতু ঘোষণা করা, পূর্ব নির্ধারিত ঘোষণা করা, এটা তো এমন না তারা ঘোষণা করে নাই, তারা তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন। এখন আপনি চিন্তা করেন স্যাংশনের আন্ডারে কে আসবে। 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, বোরহান মাহমুদের কথাগুলো আপনারা শুনলেন। আর একটি ভিডিওই আপনাদের জন্য রয়েছে, সেটি হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন। সেটি হলো যে যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে কেন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা? নাকি ধীরে ধীরে কাজ করছে যুক্তরাষ্ট্র? আসলটা কি? সরকার কি বিপদে পড়তে যাচ্ছে?
প্রিয় দর্শক শ্রোতা, হয়তো সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। তা চলুন শেষ ভিডিওটিও দেখে আসি। দাঁড়ান, একটা কথা বলছি মাঝখানে, সেটি হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন শেষ ভিডিওটি সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা করবার আগে অনেকবার চিন্তা করছিলাম, বাসায় বসেও চিন্তা করছিলাম যে করবো কি না। বাসা থেকে বের হয়ে গিয়েছি, গাড়িতে এসে মনে হলো যে না করি, কিছু কথা বলা দরকার। কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, যে কারণে আমার অনেকগুলো কথা আমি সরাসরি বলার সুযোগ আছে, যে কারণে আপনাদেরকে বলা উচিত। মানে জনগণের সাথে জনগণকে অন্ধকারে রাখার প্রয়োজন নাই। দেশের বাস্তবতা যেটা, সেটা আপনাকে মানতে হবে। আমি আমার ভিডিওতে গেল কয়েক মাস ধরে আমি যখনই কথা বলেছি ক্ষমতার পরিবর্তন কিংবা শেখ হাসিনা থাকা না থাকা নিয়ে, ততবারই বলেছি যে বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের কারো হাতে নাই। এটা এখন আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, এদের ভেতরে যুদ্ধ। এদের ভেতরে যে জিতবে, যে মনে করবে যেদিকে, সেদিকেই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পরপর এখনও আমি যে বক্তব্যটা এতদিন বলেছি এখনও সেটাই বলি আজকের বক্তব্য শুরু করছি। যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, চায় কিনা সেটা হচ্ছে কথা। নির্বাচনের পরপর তারা তাদের নির্বাচনে তাদের যেই পর্যবেক্ষণ, সেটা তারা জানিয়েছে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয় নাই। এখন গ্রহণযোগ্য যদি না হয়, সেটা কি শুধু বিবৃতি পর্যন্তই থাকবে? আমি মনে করি এই পর্যন্ত আমেরিকা যতটুকু যা করছে সেটা অনেকটা ধীরে চলো নীতির মতো। মানে আমার বিশ্বাস ছিল যে আমেরিকা এর চাইতে আরেকটু শক্ত অবস্থান নেবে, তাদের বিবৃতিটাও আরও শক্ত হওয়ার প্রয়োজন ছিল, মানে আমার প্রত্যাশা ছিল আর কি। তো আমেরিকা কী করবে, আমেরিকা কখন কী করবে, কীভাবে করবে, সেটা তারাই জানে, সেটা আমার পক্ষে জানা সেই সুযোগ আমার নাই। আমি 2024 সালে যখন এই কথা বলছি, তখন শেখ হাসিনা সরকারের 4টা মেয়াদ পার হয়েছে। দীর্ঘদিন ধরে আমি বলছি যে বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা শেখ হাসিনা বা আওয়ামী লীগ না, মূল সমস্যা ভারত। বাংলাদেশ থেকে ভারতের কর্তৃত্ব বিদায় করা গেলে বাংলাদেশের সব সমস্যা রাতারাতি সমাধান হয়ে যাবে। আজকে যে ব্যক্তিটা আওয়ামী লীগ করে, সেই ব্যক্তিটাও আজ থেকে মনে করেন 5 বছর 10 বছর পরে সে টের পাবে যে ইলিয়াস হুসাইন আজ থেকে প্রায় 15 বছর আগে কি বলেছিল, সেই কথাগুলো আজকে সত্যি হচ্ছে কিনা। এখন এই মুহূর্তেই আপনাদের মনে আছে না, মেহেরপুরে একজন প্রার্থী, তিনি ভারতের প্রার্থী বলে আওয়ামী লীগেরই একজন এমপি ক্যান্ডিডেটকে তিনি থ্রেট করছেন। তার ক্ষমতা দেখেন, সে নিজে আওয়ামী লীগের লোককে বলছেন যে আমি ভারতের প্রার্থী। আজকে যারা এই নির্বাচনে হেরে গিয়েছে আওয়ামী লীগের, তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ কী জিনিস। তারাও কিন্তু মনে মনে শেখ হাসিনাকে গালি দিচ্ছে, কিন্তু সাউন্ড করতে পারছে না। আমরা তো তারপরেও ধরেন আমাদের কষ্টটা আমরা জানাতে পারছি যে আমার এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, আমি তার বিরুদ্ধে কথা বলছি, তারা তার বিরুদ্ধে কথাও বলতে পারবে না। এরকম দম বন্ধ করা অবস্থার মধ্যে তারা আছে। আপনি দেখেন জাতীয় পার্টি জিএম কাদের এখন বলছে তাদেরকে কুরবানি দেওয়া হয়েছে। মেজর আক্তার রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বিরোধী দলের নেতা হওয়ার চেষ্টা করেছেন। শমশের মোবেন চৌধুরী তো সব কটা জামানত হারিয়েছে, তারা এখন বলছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে। হাসানুল হক ইনু বিবৃতি দিয়েছে, তার এখানে কথা বলার ভেতরেও কত ঢং, আর পুরো বক্তব্যটা আমি শুনলাম। হাসানুল হক ইনু বলছে যে নির্বাচন তো অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে, কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, তার মধ্যে আমার আসন একটা। চিন্তা করেন কত কৌশলে তারপরে ডিপ্লোম্যাটিক ওয়েতে তাকে কথাটা বলতে হচ্ছে। আর এখানে এইটা করা হয়েছে, এখানকার স্থানীয় প্রশাসন এবং স্থানীয় কিছু সংখ্যক, সবাইকে আওয়ামী লীগের দোষ দিতে পারছে না, কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে হারিয়েছে। হাসানুল্লাহ কিনিও ক্যাকও করো না, গলার মধ্যে পাড়া দেওয়া ধরবে আওয়ামী লীগ কি জিনিস এখন টের পাবা। তারপরে ধরেন মেজর আক্তার কিভাবে কি হলো বুঝতে পারছে না, সেটা নাকি এখনো তিনি ভাবছেন। মেজর আক্তারের বক্তব্য তো এখনো তারা বুঝে নেই কি হচ্ছে, কি হবে, কি হবে না, এটা এখনো বুঝে নেই। নির্বাচনের আগে বুঝে নিলে শেখ হাসিনা কি জিনিস। আজকে হাসানুল হক ইনু, মেজর আক্তার, তৈমুর আলম খন্দকার, শমশের মোবেন চৌধুরীদেরকে কুরবানি দেওয়া হয়েছে। জাতীয় পাঠা জিএম কাদের, আপনি মনে করেন না শেখ হাসিনা আপনাকে কোলে তুলে নাচবে? এইবার অলরেডি বিরোধী দলের যেই সার্টিফিকেট সেটা হারিয়েছেন এই সংসদে। শেখ হাসিনা যদি টিকে যায় সামনের বার খেয়াল করবেন। আমাদের অনেক মানুষের এখন প্রশ্ন একটা, যে ভাই এখন কি হবে,
কিছুই তো হইল না ভাই, আপনারা তো অনেক বলেছেন যে শেখ হাসিনা থাকতে পারবে না। আমি তো এখনও বিশ্বাস করি যে শেখ হাসিনা থাকতে পারবে না, থাকা উচিত না। এখন মনে করেন শেখ হাসিনা থেকে গেল, ওটা আমার দোষ? শেখ হাসিনা মনে করেন আরও 50 বছর ক্ষমতায় থাকবে, আপনার মনে হয় আমি শেখ হাসিনার সাথে যাই তারপরে রাজনীতি করব, শেখ হাসিনার পক্ষে আমি কাজ করবো? আপনার মনে হয়? আপনি করবেন, আপনি যদি করেন তাহলে করেন, কোনো সমস্যা নাই। আমি শেখ হাসিনা যদি আরও 50 বছর থাকে, আমি এখন যেভাবে বিরোধিতা করছি ঠিক এইভাবেই বিরোধিতা করবো। আমি যেটা চিন্তা করি আমি এইটাই চিন্তা করবো, আমার আদর্শ যেটা আমি ওই আদর্শ ওইভাবেই আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি শেখ হাসিনা থাকলো কি না থাকলো, শেখ হাসিনা যাবে কি যাবে না, এটা আমার দেখার দরকার নেই। অতএব বাংলাদেশের মানুষকে একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশটা হচ্ছে একটা হিপোক্রেটদের দেশ। এখানে খুব কম আছে যারা কিনা নেতৃত্ব দিচ্ছে বা নেতৃত্ব নেয়ার জন্য যুদ্ধ করছে, তাদের ভেতরে স্পষ্টভাবে কথা বলার মতো শক্তি আছে। আজকে বিএনপি যেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা আজ থেকে আরও অন্তত 30 বছর আগে এই যুদ্ধটা শুরু করা উচিত ছিল। আমি সেনাবাহিনীর অনেক অফিসারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে, কথা হয়। তাদের কাছ থেকে শুনেছি 111-এর অনেক মানে যারা কুশীলভ এরকম দু একজনের কাছে শোনা, তারাও বেগম খালেদা জিয়াকে বলেছিল যে আপনার আশপাশে রয়ের এইভাবে কাজ করছে, এগুলোকে পাত্তা দেওয়া হয়নি। তো এই দেশটা হচ্ছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম এবারে নির্বাচনের আগে আমেরিকার যে সংশ্লিষ্টতা বাংলাদেশে ছিল, এটা যদি না থাকতো, বিএনপির আমার মনে হয় স্থায়ী কমিটির 4-5 জন বাদে একজনও থাকতো না, সবাই গিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দিত। আমি গ্যারান্টি দিয়ে বললাম। এখানে সবাই হিসাব করে যে কোনটাতে আমার লাভ হবে, কোনটাতে লস হবে। আপনাদের মনে হয় যে বাংলাদেশের আমরা সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিএনপি, আওয়ামী লীগ নানান ধরনের কথাবার্তা। তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর পারলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার ভাইরাল নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।